ঘন সন্ধ্যার ঠিক আগে পুরনো বটগাছটার নিচে বসেছিল বৃদ্ধ নির্মল চন্দ্রমণ্ডল। চুলগুলো ধবধবে সাদা হয়ে গেছে, চোখে মোটা কাঁচের চশমা, তবু কণ্ঠে এখনও এক অদ্ভুত দৃঢ়তা। তার চারপাশে গোল হয়ে বসে আছে নাতি নাতনিরা, ঈশান, মিতালি, বাপন আর ছোট্ট ঝিলিক। আরও একটু দূরে গ্রামের দু-একজন বৃদ্ধ চুপচাপ হুঁকো টানছে। বাতাসে হালকা শীত, পাতার ভাগ দিয়ে সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে নামছে। কোথাও দূরে ঢাকের মৃদু শব্দ ভেসে আসছে, যেন রাত কিছু বলতে চাইছে। হঠাৎ ঈশান অধীর হয়ে উঠল। দাদু, আজ ওই রাতের গল্পটা বলবে, যে রাতে ডাকাতরা পিছু নিয়েছিল? নির্মলচন্দ্র হালকা হাসলেন, মুচড়ে যাওয়া গোঁফে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, আজ সেই রাতটাই বলবো, যে রাতে কুয়াশা এত ঘন ছিল নিজের হাত নিজের চোখে দেখা যেত না, আর আমরা যাচ্ছিলাম আমাদের গ্রাম চাঁদপুরি থেকে অনেক দূরের রূপনগর গ্রামে। বাচ্চাদের চোখ বড় হয়ে উঠল। ঝিলিক ফিসফিস করে বলল, দাদু, সত্যিই কি তখন ডাকাত ছিল? নির্মলচন্দ্র গম্ভীর হয়ে বললেন, ছিল কেন রে, তখনকার ডাকাত বইয়ের পাতায় থাকত না, ওরা থাকত অন্ধকারে, হাতে লাঠি, কাঁধে বন্দুক আর চোখে লোভ। এক মুহূর্তের জন্য যেন চারপাশটা আরও নীরব হয়ে গেল। বটগাছের পাতাগুলো হালকা করে কেঁপে উঠল। নির্মলচন্দ্র ধীরে ধীরে বলতে শুরু করলেন, সে সময় আমি তরুণ ছিলাম, তোমাদের বাবার থেকেও ছোট, কিন্তু সেই রাতে আমার কাঁধেই ছিল আমাদের পরিবারের আর গ্রামের আরও কয়েকজন মানুষের প্রাণ। একটা ভুল, একটা সামান্য ভুল, আর আজ তোমাদের সামনে বসে এই গল্প বলার লোকটাই থাকত না। ঢাকের শব্দ মিলিয়ে গেল, রাত আরও গাঢ় হল, গল্পের প্রথম স্তর খুলে গেল। তখনকার দিন আলাদা ছিল, না ছিল পাকা রাস্তা, না বাস, না গাড়ি। বইলগাড়িই ছিল আমাদের ভরসা, আর পায়ের পথই ছিল মানচিত্র। আমাদের গ্রাম ছোট ছিল, কিন্তু সম্পর্কগুলো ছিল অনেক বড়। রূপনগর গ্রামে সেদিন ছিল উৎসব, আমার স্ত্রীর মামার ছেলের অনুষ্ঠান। গান, কীর্তন, আলো সব মিলিয়ে আনন্দের ডাক। সকাল থেকেই বাড়িতে তোড়জোড়। বইলগাড়ি পরিষ্কার করা হলো, দুটি বলদ, একটা কালচে, একটা ধূসর, তাদের নাহিয়ে তাদের গলায় ঘণ্টা বাঁধা হলো। বাবা বললেন, রাতে রওনা দেব, দিনে কাজ আছে, রাতে ঠান্ডায় বলদ ভালো চলবে। কিন্তু রাত মানেই ছিল জঙ্গল, কুয়াশা। কুয়াশা তখন শুধু সামনে নয়, আমাদের শ্বাসের ভেতরেও ঢুকে পড়েছিল। বলদদের নাক থেকে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, সেই ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে এমন দৃশ্য তৈরি করছিল যেন জঙ্গল নিজেই নিঃশ্বাস নিচ্ছে। রাস্তা শুরু হয়ে গেল। দুই পাশে কাঁটা ঝোপ, তার ওপরে কালো কালো গাছের মাথা। ডালপালা একে অপরের সঙ্গে জড়িয়ে মাথার ওপরে অদ্ভুত এক ছাদ বানিয়েছে। কখনো কখনো গাছের ফাঁক দিয়ে দুটি জলজলে চোখ দেখা যায়। শেয়াল না বুনো বিড়াল, কেউ জানে না। হঠাৎ দূরে কাঠ ভাঙার শব্দ, চরর। সবাই একসাথে কেঁপে উঠল। বইলগাড়ির ভেতর বাচ্চাদের হাত শক্ত করে ধরা হলো। ঝিলিক ফিসফিস করে বলল, দাদু, তখন কি তোমার বুক কাঁপছিল? নির্মলচন্দ্র মাথা নাড়লেন, কাঁপছিল, কিন্তু আমি জানতাম, আমি কাঁপলে বলদ কাঁপবে, আর বলদ কাঁপলে সব শেষ। আমরা জঙ্গলের প্রথম বাঘটা পার হতেই চোখে পড়ল ওটা। রাস্তার ধারে একটা আধ পোড়া মশাল, তার পাশে ভেজা মাটিতে জলা কাঠির ভাঙা দাগ। আমি থমকে তাকালাম। এই চিহ্ন রাখে না রাখালরা, এই চিহ্ন রাখে যারা রাতের অপেক্ষায় থাকে। আমি কিছু বলিনি, চুপচাপ লাগাম টানলাম, গাড়ির গতি একটু বাড়ালাম। পেছনের গাড়িগুলোকে ইশারা করে বললাম, ফাঁক রেখে চলবে, কোনো অবস্থায় থামবে না। কুয়াশা আরও ঘন হল, লণ্ঠনের আলো যেন সাদা হয়ে গেল। ডালপালা ঘষ্টে ঘষ্টে শব্দ করছিল, পাতার নিচে চাকা ঘুরলে চরচর আর সরসর মিলিয়ে এক অদ্ভুত শব্দ উঠছিল, যেন কেউ ফিসফিস করে হাঁটছে। হঠাৎ ডান দিকে ঝোঁপ নড়ে উঠল। একটা বাচ্চা চাপা সরে বলল, মা, ওখানে কেউ আছে। আমি সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে গাড়ির কাঠে দুবার ঠক ঠক করলাম। এটাই ছিল চিহ্ন। চুপ। আমি কান পাতলাম। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে ঘাস চাপার শব্দ, ভারী পায়ের শব্দ, খুব সাবধানে এগোনোর শব্দ। মন বলল, পশু। বুদ্ধি বলল, এত রাতে এত কুয়াশায় পশু একা আসে না। আমি সঙ্গে সঙ্গে ঝুঁকে ধীরে বললাম,
চলো রে শ্যামল, জোরে ডাক। ধূসর বলদটা হঠাৎ গলা ফাটিয়ে ডাকল, ও। কুয়াশার ভেতর দুলতে থাকা আলোটা আমাদের দিকে নয়, তবু আমাদের জন্যই ছিল। আমি হাত তুলে সবাইকে থামতে বললাম। থামা মানে পুরোপুরি দাঁড়িয়ে পড়া নয়, শুধু গতি কমিয়ে দেওয়া। এই জঙ্গলে পুরো থেমে যাওয়া মৃত্যুকে ডাক দেওয়ার মতো। নালার ধারে ভাঙাচোড়া পথ ধরে আমরা প্রায় হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলাম। কুয়াশার ওপারে দুটি ছায়া নড়ে উঠল, একটা লম্বা, একটা খাটো। ওরা কথা বলছিল। শব্দ পরিষ্কার নয়, কিন্তু গলার স্বর ছিল ধারালো। আমি বুঝে গেলাম, এরা পাহারায় আছে। পেছনের গাড়িগুলো থেকে কারোর নিঃশ্বাসও যেন শোনা যাচ্ছিল না। হঠাৎ আবার সেই কণ্ঠ, ওই দিকে কেউ গেছে নাকি? আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম। লাণ্ঠনের আলো আরও ঢেকে বলদদের ঘাসের দিকে ঘুরিয়ে দিলাম। গাড়িটা এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে ঝোপ ঘন, মাটি নরম। আমরা সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু দেখা গেল না। হঠাৎ কুয়াশা একটু সরে গেল। আমি পরিষ্কার দেখলাম, ওরা ঘোড়ায় চড়া। হাতের মশালের আলোতে লোহার কিছু ঝিলিক দিচ্ছিল। আমার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, এখন শব্দ করলেই শেষ। ঠিক তখনই জঙ্গলের ভেতর একটা বড় পাখি ডানা ঝাপটাল। ফড়ফড়। ওরা চমকে উঠল। আমি সেই সুযোগে লাঠি দিয়ে বলদের গন্টা চেপে ধরলাম। তারপর খুব সাবধানে গন্টার কাছে শুকনো পাতার গুচ্ছ ঘষে দিলাম। ছন ছন। শব্দটা এলো আমাদের থেকে অনেকটা দূরে। ডাকাতেদের একজন চেঁচিয়ে উঠল, ওখানে কি? দুটো মশাল সেদিকে ঘুরে গেল। আমি আবার ভিন্ন দিকে পাতা ঘষলাম। এবার শব্দটা এলো আরও আলাদা জায়গা থেকে। ওরা বিভ্রান্ত হল। একজন বলল, গাড়ি নাকি? না, জন্তু হবে। আরেকজন বলল, এই কুয়াশায় ভূতও ঘোরে। আমি মনে মনে বললাম, আজ ভূত আমাদের পক্ষেই। মশালগুলো ধীরে ধীরে সরে গেল। ঘোড়ার তাপের শব্দ দূরে মিলিয়ে গেল। সবাই একসাথে নিঃশ্বাস ছাড়ল। মাধব ফিসফিস করে বলল, আজ তো মরেই গিয়েছিলাম। আমি শান্ত গলায় বললাম, এখনও বাকি আছে। গিরিখাতটা সামনে আসতেই সবাই থমকে গেল। দুই পাশে উঁচু পাথরের দেয়াল, মাঝখানে সরু পথ। আকাশটুকু দেখা যায় পাতলা একটা নীল রেখার মতো। এখানে শব্দ হলে তা ফিরে ফিরে গর্জে ওঠে। আমি হাত তুলে ইশারা করলাম, লণ্ঠন নিভিয়ে দাও। এক মুহূর্তেই অন্ধকার নেমে এলো, শুধু কুয়াশা, পাথর আর নিঃশ্বাসের শব্দ। গাড়িগুলো পাথরের আড়ালে এনে একটার পর একটা লুকিয়ে রাখা হলো। ঠিক তখনই বাইরে থেকে ঘোড়ার টাপের শব্দ ঢুকে পড়ল, ধপ ধপ ধপ। মাধব ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। একজন ডাকাতের গলা ভেসে এলো, এই দিক থেকেই শব্দটা এসেছিল। আরেকজন বলল, খুঁজে দেখো, গিরিখাতের ভেতর লুকিয়ে থাকতে পারে। বাচ্চাদের শরীর শক্ত হয়ে গেল। কেউ কাঁদছে না, কিন্তু সবাই বুঝছে এটাই শেষ হতে পারে। আমি চোখ বোলালাম চারপাশে। হঠাৎ নজরে পড়ল একটা পুরনো কাঠের ড্রাম, অর্ধেক ভাঙা কিন্তু ভারী। মাথার ভেতর শেষ তাসটা নড়ে উঠল। আমি ইশারা করলাম, কেউ নড়বে না। ধীরে ধীরে পাথরের আড়াল ধরে ড্রামের কাছে গেলাম। তারপর ঠেলা দিলাম। ড্রামটা গড়াতে গড়াতে নিচে নামতে শুরু করল। ঠক ঠক ঠক। তারপর ধাড়াম। শব্দটা গিরিখাতের দেয়ালে ধাক্কা খেয়ে 10 গুণ হয়ে ফিরে এলো। ডাকাতরা চেঁচিয়ে উঠল, ওই দিকে, গাড়ি ওই দিকে পালাচ্ছে। ঘোড়ার টাপের শব্দ দিক বদলাল। আমি দৌড়ে ফিরে এলাম। ফিসফিস করে বললাম, এখনই। গাড়িগুলো আবার চলতে শুরু করল, নিঃশব্দে, ধীরে, কিন্তু থামেনি। গিরিখাত পেরিয়ে জঙ্গল হালকা হতে শুরু করল। পাথর কমে, মাটি চওড়া। হঠাৎ সামনে একটা পুরনো কাঠের সেতু, নিচে শুকনো নদী খাত। সেতুর কাঠ নড়বড়ে। মাধব বলল, এটা পার হবে না। আমি পরীক্ষা করলাম, মাঝখানটা এখনও শক্ত। বললাম, এক এক করে যাবে। প্রথম গাড়ি উঠল, কাঠ চড়চড় করল। সবাই নিঃশ্বাস আটকে রাখল। একটা কাঠ ভেঙে পড়ল, কিন্তু গাড়ি থামল না। বলদগুলো টেনে নিল। একটার পর একটা সব গাড়ি পার হল। শেষ গাড়ি নামতেই দূরে আবার কণ্ঠ, ওরা সেতু পার করেছে।
আমি জানতাম এটাই শেষ দৌড়। সেতুর পরেই খোলা মাঠ, ঘোড়া এখানে সুবিধে পায় না। আমরা মাঠের ভেতরের সরু পাগল পথ ধরলাম। তারপর সর্ষের ক্ষেত। আমি বললাম, ভেতরে ঢোকো। গাড়ি ঢুকে গেল হলুদ ফুলের সাগরে। ডাকাতরা পাশ দিয়ে ছুটে গেল। কেউ আমাদের দেখল না। যখন সব শব্দ মিলিয়ে গেল, আমি প্রথমবার পুরো নিঃশ্বাস ফেললাম। রাত শেষের দিকে দূরে মোরগের ডাক, গ্রামের আলো দেখা যাচ্ছে। নির্মলচন্দ্র থামলেন। বটগাছের নিচে সবাই নিঃশব্দ। তারপর তিনি বললেন, এইভাবে আমরা বেঁচে ফিরেছিলাম, কারণ ভয়কে সামনে নয়, মাথার ভেতর রেখেছিলাম। একটু থেমে তিনি যোগ করলেন, কেমন লাগলো আজকের গল্প? গল্পটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন তো সাসপেন্স নিকেতন চ্যানেলটা। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বলুন তো, আপনি কি শেষ পর্যন্ত শুনতে পেরেছেন?